ঢাকা নষ্ট, ঢাকা ধ্বংসস্তূপ, ঢাকা নোংরা, ঢাকা বসবাসের অযোগ্য, ঢাকা আরও কত কি। ঢাকার এই হাল কে করল? নীলকণ্ঠের মতো ঢাকা যে বিষ নিজের শরীরে নিয়ে বেঁচে আছে, এই বিষ তাকে কে দিল? সরকার, কন্ট্রাক্টর, নেতা, মন্ত্রী, আমি, আপনি, কে? সে আলাপ বরং আজ থাকুক। চলুন আপনাদের রাজধানী ঢাকাকে লেখা একটা অসাধারণ চিঠি পড়ে শোনাই। বাংলা ট্রিবিউনে কথাসাহিত্যিক ইকরাম কবির এই চিঠিটি লিখেছেন। প্রিয় ঢাকা, জানি তুমি ভালো নেই, থাকবেই বা কি করে। আমরা তো তোমাকে ভালো থাকতে দিইনি, তোমাকে ক্ষত বিক্ষত করেছি। তাই আজ ক্ষমা চেয়ে এই চিঠি লিখছি। যদি পড়তে পারো তাহলে জেনে রেখো, তোমার কাছে ক্ষমা চাওয়ার ভাষাও আমাদের জানা নেই। তোমার ক্ষতের গভীরতার সমান কোনো শব্দ উচ্চারণ করতে আমরা এখনো শিখিনি। তোমাকে আমরা রাজধানী বলে ডাকি, প্রাণের শহর, স্বপ্নের শহর, এরকম আরও কত নাম তোমার জন্য আমরা নির্ধারিত করে রেখেছি। কিন্তু এসব নামে ডেকে তোমাকে ধোঁকা দিয়েছি। তোমাকে ধ্বংস করতে করতে আমরা তোমার দিকে তাকিয়েও দেখিনি যে তোমাকে এত সুন্দর বিশেষণে সম্বোধন করা যায় কি না। তোমার বুকের মধ্যে আমাদের মতো অসংখ্য প্রতারকের লোভ, অপরাধ, অব্যবস্থাপনা আর উদাসীনতা জমা হয়েছে। তার দায় আমরা কেউ কখনো নিইনি, হয়তো নেবও না। তাই এই দায় না নেওয়ার অপরাধবোধ থেকেই তোমার কাছে ক্ষমা চেয়ে এই চিঠি লিখতে বসেছি। তোমাকে আমরা একটা শহর হিসেবে নয়, অসীম সহ্য ও ধৈর্যশালী পাথর হিসেবে ব্যবহার করেছি। কুড়ে কুড়ে খেয়েছি, ধরেই নিয়েছি যে তুমি সব কিছু সহ্য করবে, তুমি আরও মানুষের চাপ নেবে, তোমার বুকের ওপর দিয়ে আরও গাড়ি চলবে, খাই খাই করে আরও অট্টালিকা তোমার দম বন্ধ করে দেবে, আরও কংক্রিট এসে তোমার হৃদয়ের নালাগুলো আটকে দেবে। আমরা হু হা প প করে আরও হর্ন, সাইরেন বাজাবো। তখন তোমার শ্বাসকষ্ট হবে। আমরা কখনো ভাবিনি যে তোমার শ্বাসকষ্ট হতে পারে। কয়েকদিন আগে একটা বিদেশি পত্রিকা আবার জানালো, বিশ্বের 173টা প্রধান শহরের মধ্যে বসবাসের যোগ্যতায় তুমি 171তম অবস্থানে। তোমার নিচে রয়েছে শুধু যুদ্ধাহত দামেস্ক আর ত্রিপলি। প্রতি বছর এই র্যাঙ্কিং দেখলে আমাদের গায়ে লাগে। এ যেন আমাদের বিরুদ্ধেই করা, আমাদের নিয়ে হাসি ঠাট্টার একটা ইন্ডেক্স। ইকরাম কবিরের এই লেখাটা পড়তে পড়তে আমার কেবল মনে হচ্ছিল, শহর তো শুধু ইট, বালু আর কাঠ না। শহর মানে কিছু মানুষের নিরাপদ ঘুম, দ্রুত চিকিৎসা, বিকেলে এন্টারটেইনমেন্ট, সন্তানের হাতে একটা বই। মোটা দাগে নিরাপত্তা, চিকিৎসা, সংস্কৃতি, শিক্ষা একটা শহরের মেরুদণ্ড যা। আর এই মেরুদণ্ডের চারটাই আমরা একসাথে ভেঙে ফেলেছি। যেমন ইকরাম কবির লিখছেন, আমরা তোমাকে একটা নিরাপদ লোকালয় হিসেবে গড়ে তুলতে পারিনি। আমরা তোমার রাস্তায় ভয়ে ভয়ে হাঁটাচলা করি। ছোটোখাটো অপরাধ থেকে শুরু করে সহিংসতা, রাজনৈতিক পাগলামো, নাগরিক অশান্তি, সব মিলিয়ে আমরা তোমার সুন্দর সত্তাকে প্রতিদিন হত্যা করছি। আমাদের নিরাপত্তা বোধ তোমার সবচেয়ে বড় সম্পদ হওয়ার কথা ছিল। সেই সম্পদ তোমার কাছ থেকে আমরাই কেড়ে নিয়েছি। আমরা যেন সুন্দর চিকিৎসা পাই সেটা নিশ্চিত করাও আমাদের পক্ষে সম্ভব হয়নি। সরকারি হাসপাতালের দীর্ঘ সারি, অব্যবস্থাপনা, বেসরকারি চিকিৎসার অস্বাভাবিক ব্যয়, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার বৈষম্য, সব মিলিয়ে তোমার অসুস্থ মানুষগুলোকে আমরা আরও অসহায় করে রেখেছি। স্বাস্থ্যসেবা আমাদের সবার মৌলিক অধিকার হওয়ার কথা, কিন্তু সেটাকে আমরা ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। তোমার কাছ থেকে আমরা আকাশ কেড়ে নিয়েছি। আজ আমরা কেউই আর আকাশের দিকে তাকাই না, কারণ তা দেখা যায় না। যেখানে একসময় মেঘের আনাগোনা ছিল, সেখানে আজ ধোঁয়া ঝুলে থাকে। যে বাতাসে একসময় নদীর বাসনা বয়ে আনতো, সেখানে এখন ধুলা, বিষ আর ক্লান্তি ভেসে থাকে। গাছ কেটে সাবার করেছি, পার্ক, পুকুর ভরাট করেছি, খাল দখল করেছি, সব ধরনের জলাশয়ের চিহ্ন মুছে দিয়েছি। আর তারপর আমরা এখন আহা উহু করছি, কেন তোমার তাপমাত্রা বেড়ে যাচ্ছে, কেন আমরা হাঁপিয়ে উঠছি। প্রিয় ঢাকা, আমরা তোমার সংস্কৃতিকেও খুন করেছি। একটা শহর শুধু রাস্তা, ভবন, পানি, বিদ্যুৎ এসব নিয়েই তো বেঁচে থাকে না। প্রয়োজন হয় থিয়েটার, সিনেমা হল, জাদুঘর, খেলার মাঠ, বইয়ের দোকান
আর পাড়ার সংস্কৃতি, পার্ক আর অবাধ কথোপকথনের জায়গা। কিন্তু আমরা ধীরে ধীরে তোমাকে এমন এক শহরে পরিণত করেছি যেখানে সংস্কৃতি চর্চার কারো সময়ই নেই, কারো অবসর নেই। এখানে যারা সেই সংস্কৃতির ধারক বাহক হিসেবে নিজেদের জাহির করতে চান, তারা সারাদিন একে অপরের সঙ্গে ঝগড়া করেন। একদল এই সংস্কৃতি চান তো আরেক দল ওই সংস্কৃতি চান। তাই আমাদের আসল সংস্কৃতি না ঠিক হারিয়ে গেছে। তুমিই তো সাক্ষী, আমরা শিক্ষাকে কেমন করে কিছু ভবনের মধ্যে আটকে ফেলেছি, বাজারের পণ্যে পরিণত করেছি, শিক্ষার মান উন্নত করার বদলে বৈষম্যকে আরও বিস্তৃত করেছি। আমরা আসলে শিক্ষিত নই। আমরা শিক্ষিত হলে তোমার আজ এই অবস্থা হতো না, তুমি বসবাসের অযোগ্য হতে না। চিঠিটার শেষ পর্বটাই সবচেয়ে কঠিন। আমরা ঢাকার অবকাঠামো ভেঙেছি, ঢাকার সময় জ্ঞান কেড়ে নিয়েছি, দেশের সমস্ত ভার একা ঢাকার কাঁধে তুলে দিয়েছি। তবু ঢাকা বেঁচে আছে, তাই আমরাও বেঁচে আছি বলে মনে করি। ঠিক এই জায়গাটিতে যেমন ইকরাম কবির বলছেন যে বিদেশি পত্রিকার ইন্ডেক্সে অবকাঠামোতে তুমি সবচেয়ে কম নাম্বার পেয়েছো, 100-র মধ্যে মাত্র 27। এই 27 অনেক কিছু বলে দেয়। বলে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকার কথা, ভাঙা রাস্তার কথা, পরিকল্পনাহীন নগরায়নের কথা, নিরাপদ আবাসন না থাকার কথা, বিশুদ্ধ পানির অনিশ্চয়তার কথা, বিদ্যুৎ, জ্বালানি, গণপরিবহন, যোগাযোগের অসম্পূর্ণতার কথা। তুমি আমাদের তোমার বুকে রেখে সময় দিয়েছ। তোমাকেও আমাদের কিছু সময় দেয়া বড্ড প্রয়োজন ছিল। আমরা তোমার সময় ছিনিয়ে নিয়েছি, তোমাকে বিশ্রাম দিইনি। প্রতিদিন যেই সময় আমাদের পরিবারকে দিতে পারতাম, বই পড়তে পারতাম, গান শুনতে পারতাম, সন্তানদের নিয়ে পার্কে হাঁটতে যেতে পারতাম, সেই সময় আমরা যানজটের কাছে বন্ধক রেখেছি। একটা শহরের সবচেয়ে মূল্যবান সম্পদ তার মানুষের সময়। আমরা সেই সময় নষ্ট করেছি নির্মমভাবে। আমরা তোমাকে এত বেশি আমাদের দিয়েই ভাসিয়ে দিয়েছি যে তুমি নিজের শরীর আজ চিনতে পারো না ঢাকা। তোমার প্রতি ইঞ্চি মাটি যেন আরও নতুন ভবনে পরিণত হওয়ার জন্য অপেক্ষা করছে। আমরা তোমার উপর সব দায়িত্ব চাপিয়ে দিয়েছি। দেশের সব সুযোগ, সব চাকরি, সব শিক্ষা, সব চিকিৎসা, সব প্রশাসন, সব স্বপ্ন, সব কিছু তোমার কাঁধে তুলে দিয়ে আমরা এবং আমাদের নেতারা ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকেছি কে কখন ক্ষমতায় আসবে সেই ভাবনায়। সকালে অফিসে গিয়েছি, ফিরে টেলিভিশনে অবান্তর কথাবার্তা শুনে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি। তারপর সকালে উঠে বৃষ্টির পানিতে তুমি ডুবে গেলে অভিযোগ করেছি তুমি একটা ব্যর্থ শহর। আমরা ভাবিনি তুমিও ক্লান্ত হতে পারো, তোমারও দম বন্ধ হয়, তোমার জলাশয় হত্যা করলে তোমার হৃদস্পন্দন থাকে না। নগর পরিকল্পনাবিদদের বলতে শুনি তোমাকে নতুনভাবে পুনর্গঠন করতে হবে, তোমার উপর থেকে চাপ কমাতে হবে, আশেপাশের শহরগুলোর সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে হবে, জনমুখী যাতায়াত নিশ্চিত করতে হবে, হারিয়ে যাওয়া গাছ, পার্ক, খাল, জলাশয়কে ফিরিয়ে আনতে হবে। এগুলো বলার জন্য কি নগর পরিকল্পনাবিদ প্রয়োজন হয় বলো তো ঢাকা? তাই এই চিঠি লিখছি, পরিকল্পনাবিদ বা দেশনেতাদের পক্ষ থেকে নয়, আমাদের মতো সাধারণের পক্ষ থেকে। এই সাধারণের ভাত কাপড়ের জন্য তোমার কাছে আসা ছাড়া উপায় ছিল না। আমরা এসেছি এবং যেহেতু আমাদের শিক্ষা দীক্ষা কম, তাই তোমাকে না জেনেই ক্ষত বিক্ষত করেছি। আজ শুধু বলতে চাই তুমি আমাদের ক্ষমা করে দিও। এটি তোমারই আমরা। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।